চাই প্রফেসর ইউনূস কাতারের আল জাজিরাকে যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে অনেক বিষয়ে তিনি কথা বলেছেন যে লাইনটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। সেখানে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারই ভালো সমাধান এবং মানুষ এটা পছন্দ করছে বা কেউ তাদেরকে তো যেতে বলছে না। ফলে নিশ্চয়ই আসলে তো কেউ যেতে বলছে তাদেরকে, সাধারণ মানুষ তো যেতে বলছে না, বরং আমরা যদি অনলাইন অফলাইনের যে ধরনের লেখালেখি দেখি যে এক ধরনের ক্যাম্পেইন আছে। আপনার মনে আছে যে এনসিপি নেতা সার্জিস আলম তিনি প্রথম বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে মানুষ চায় ওনারা 5 বছর থাকুক। ফলে তাহলে অন্তর্বর্তী সরকারই তাহলে আপাতত আমাদের জন্য ভালো সমাধান, এটি আপনারাও মনে করেন কিনা? এইটা কি বলার আছে, আসলে কিছু বলার নাই। এটা গতকাল আল জাজিরার এই ইন্টারভিউটা অনেকদিন ধরে এগুলো নিয়ে কথা হচ্ছিল, নির্বাচন যথাসময়ে হবে কি হবে না। কেউ কেউ যে ফরহাদ মাজারা বলতেছেন যে নির্বাচন হইলে সব চোরবাটপাড়েরই হবে। তারপরে কেউ কেউ বলছেন ওনাদেরকে 5 বছরের জন্য আমরা চাই। আরও বলা হচ্ছে প্রফেসর ইউনূস মানে খুব চমৎকার শাসন দিচ্ছেন, কি বিডা সম্মেলন করলেন, বিনিয়োগ সম্মেলন করেছেন, কি চায়না ঘুরে এসেছেন, কত কি করেছেন। যাই হোক, তারপরে কয়েকদিন আগে বলেছেন যে কি রোহিঙ্গারা আগামী ঈদ করতে পারবে আরাকানে গিয়ে। এখন আবার দেখতেছি উল্টা 1,30,000 আবার বাংলাদেশে আইছে কোরবানির ঈদ করতে। হ্যাঁ, এই হলো অবস্থা। এখন আমি জানি না, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আমরা আমাদের দলের কখনোই ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করে কেউ কখনো কথা বলেন না সাধারণত, এবং আমরা মনে করি যিনি সজ্জন মানুষ এবং ওনার সদিচ্ছা আছে, এখন মনে করতে চাই। কিন্তু আমরা হতাশ হই। এই যে আপনি যে বললেন, এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে দেশের মধ্যে। তাই যদি হয়, অন্তর্বর্তী সরকারই যদি আমাদের একমাত্র সমাধান হয়, তাহলে এইসব গণতন্ত্র এগুলো সব বার্তা দিয়ে অন্তর্বর্তী তন্ত্র এটা সংবিধানে বলে দিয়ে হয়, নির্বাচন নিয়ে এসব তালবাহানা এইসব বক্তব্য, তাহলে মানুষ যেটা যদি মনে করে তারাই রাখবে মানুষ, কোনো অসুবিধা তো নেই। কিন্তু মানুষের কথা যে আপনি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন? মানুষ আপনাকে, মানুষের জন্য আপনি কি রায় নিয়েছেন, ভোট নিয়েছেন, না আপনি কিসের ভিত্তিতে বলছেন? আপনাকে যারা ঘিরে থাকে কয়েকজন মানুষ আপনাকে যা বলে জি হুজুর আপনি চমৎকার, আপনি উৎকৃষ্ট, আপনি সেরা, আপনার কোনো বিকল্প নাই, শেখ হাসিনাকে যা বলতো, এই লক্ষণ কি আমরা মনে করছি এখন, মনে করতে হবে? এটা তো খুবই দুর্ভাগ্যজনক বক্তব্য। আমরা নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলছিলাম, ওনারা বলছিলেন এই মাস ডিসেম্বর, আবার একবার বলেন ডিসেম্বর না জুনের মধ্যে। পরিষ্কার কোনো বক্তব্য নাই, নির্বাচন নিয়ে কোনো পরিষ্কার বক্তব্য নাই। সেই জন্যই মানুষ, আপনি গ্রামে যান, যেখানেই যান, মানুষ আপনাকে প্রশ্ন করে নির্বাচন হবে তো? এই যে মানুষের মধ্যে অনিশ্চয়তা, এবং আপনি নিজেও জানেন না নির্বাচন আদৌ হবে কি হবে না বা কবে হবে, এই ধরনের কোনো সুস্পষ্ট কোনো গাইডলাইন বা রোডম্যাপ আপনার কাছে নাই। সঙ্গত কারণে মানুষ, তারপরে এই যে হোম মিনিস্টারের বক্তব্য, তারপরে এই যে ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য, তারপরে এই মানে ফরহাদ মজহারদের মতো মানুষদের বক্তব্য, তারপরে ইউটিউবার এইগুলা অনলাইন সামাজিক মাধ্যমে নানান ধরনের মতামত বক্তব্য, এগুলোই কি সাধারণ মানুষের, সমস্ত মানুষের মনের প্রতিফলন? সত্যিকার অর্থেই উদ্বেগী মানে কিন্তু বাবুল ভাই, ধরেন এই যে মানুষ যে নির্বাচন চায় সেটারও কি খুব সুনির্দিষ্ট কোনো গবেষণা, মানদণ্ড, জনমত জরিপ অথবা কিছু আছে নাকি নির্বাচন আপনি চান? কারণ আপনি নির্বাচন হলে ওই প্রশ্ন, আপনাকে তো নির্বাচন দিতে হবে নাকি আপনি অনন্তকালের জন্য? মানুষ নির্বাচন চায়, একজন মানুষও যদি নির্বাচন চায় বিদ্যমান ব্যবস্থায়, আপনাকে নির্বাচন দিতে হবে। আপনি কেন দিবেন না? কোন যুক্তিতে দিবেন না? হ্যাঁ, আপনি মানুষের কথা বলছেন যে মানুষ যে চায় কি চায় না, মানুষ চাক বা না চাক নির্বাচন দিবেন, এটাই তো আমার প্রথা, এটাই তো হবার কথা, এটাই তো আমার সংবিধান। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট, মানুষ আপনাকে এনেছে আপনার একটা নির্বাচন করবার জন্য, আইন শৃঙ্খলা ঠিক করবার জন্য, কেয়ারটেকার না হলেও আপনাকে কি 5 বছরের মেয়াদের জন্য একটা নির্বাচিত, যদি হাসিনারও হয়, রাতের ভোটেরও একটা সরকার হয়, তার একটা সীমারেখা থাকে যে এই 5 বছর হবে, এই কয়দিন, 3 মাসের মধ্যে নির্বাচন। আপনার তো সেটা নাই। আর আপনি গণতন্ত্রের কথা বলছেন, মানুষের কথা বলছেন, আপনি সংবিধান মানছেন, অথচ আপনি এখন বলতেছেন যে মানুষ আপনাকে চায়। কিসের ভিত্তিতে মানুষ আপনাকে চাবে? এটা তো কোনো আইন নাই চাওয়ার, এটা তো কোনো সাংবিধানিক নিয়ম নাই। আপনি কেন থাকবেন? আপনি একজন মানুষও যদি আপনাকে, সব মানুষও যদি চায়, তারপরও আপনাকে নির্বাচনের দিকে যেতে হবে যত সম্ভব তাড়াতাড়ি। কিন্তু আপনি তো এটা বলছেন ধরেন স্বাভাবিক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো চরিত্রের একটা সরকার, কিন্তু এটা তো সরকারের লোকজন যেটা বলে এটা একটা বিশেষায়িত সরকার, একটা প্রবল গণ অভ্যুত্থান, মানুষের আপরাইজিং, তার ফলে তৈরি হওয়া। ফলে এখানে শুধু নির্বাচন দিলেই কি তারা রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন দেখিয়েছিল সেটা সমাধান হয়ে যাবে? আচ্ছা, কিসের রাষ্ট্র সংস্কারের গল্প? এগুলো তো এখন গাল গল্প মনে হচ্ছে। আপনার রাষ্ট্র সংস্কারটা কি? কোথায় রাষ্ট্র সংস্কার হচ্ছে? আপনার প্রতি মাসে এই 3 জন শ্রমিক আত্মহত্যা করছে, অভাব, অনটন এবং ঋণের দায়ে। এই গত 5 মাসে 14 জন কৃষক আত্মহত্যা করেছে, অভাব, অনটন। আমি একটা ঘটনা শুধু পড়ি, দেখেন মেহেরপুরের আত্মহননকারী কৃষক সাইফুল শেখের মেয়ে
তিনি বলেছেন যে আমার আব্বা এনজিও সারের দোকান থেকে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছিলেন। 2 বিঘা জমিতে চাষ করতে খরচ হয়েছিল 1.5 লাখ টাকা, পেঁয়াজ বিক্রি করে পাইছে মাত্র 58,000 টাকা। এই ঋণ শোধের চিন্তায় আব্বা পেঁয়াজ খেতেই বিষ পান করে আত্মহত্যা করতে বাধ্য হয়। আব্বা পেঁয়াজ বিক্রি করেছিল 600 টাকায়, এখন সেই পেঁয়াজের দাম 2000 টাকা, কারণ এখন কৃষকের ঘরে পেঁয়াজ নাই। আমার আব্বার মতো কৃষকরা যদি এভাবে ঠকে ঠকে আত্মহত্যা করে, তাহলে দেশের মানুষের মুখে খাবার তুল্লা দিবে কে? এটি কি অবাস্তব বা অসত্য? তারপরে আপনি দেখেন, একদিকে আপনি যে বলছেন নতুন ব্যবস্থার কথা, সংস্কারের কথা, এগুলো বলে বলে কি হচ্ছে? লুণ্ঠন কি থেমে আছে? আপনি বলেন, এই যে আপনার এই যে স্থানীয় সরকার উপদেষ্টা রিপিএস মোয়াজ্জেম, আরেকজন ছিলেন দরবেশ, নতুন দরবেশ হয়েছেন। 8 মাসের একটা সরকার, 300 কোটি 400 কোটি টাকা আপনি লুট করেছেন। ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, ইঞ্জিনিয়ারদের নিয়োগ, কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, বদলি বাণিজ্য নিয়ে, এগুলো অভিযোগ এসেছে। কোন টাইপ হাসিনারটা প্রমাণ হয়েছে? হাসিনার এত লুট করেছে প্রমাণ হয়েছে? এগুলো কি বায়বীয়? অনেকগুলো সূত্র আছে না, তথ্য আছে না, কোনটা প্রমাণ হয়েছে? আপনার যতক্ষণ পর্যন্ত অভিযোগ সরকার থেকে এরা না যাবে, ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্ট। উনি তো পদত্যাগও করেছেন নানান ধরনের অভিযোগের প্রতি। তারপরে একজন উপদেষ্টার বাপ, যিনি একজন শিক্ষক মানুষ, তিনি একটা লাইসেন্স নিয়ে বসে রয়েছেন, 3 দিনের মাথায় আবেদন করে লাইসেন্স পেয়ে যান, আবেদন করার আগেই। তো এগুলো কি অন্যায় না, অনিয়ম না, হচ্ছে না? আপনার রেলের খবর জানেন, রেলের একজন এডিশনাল সেক্রেটারি রিটায়ার করেছে মাত্র কয়দিন আগে। তিনি বলেছেন যে রেলের মধ্যে 2জন ছাত্র উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, 3 জন, এবং এরা দণ্ডমুণ্ডের কর্তা এখন রেলে। তারা যখন সচিবালয় দেয়, সমস্ত কর্মকর্তা কর্মচারী সমীহ করে তাদের উঠে দাঁড়াচ্ছে। তারা ফ্রি টিকিট ভ্রমণের সুযোগ পেয়েছে, তারা কালোবাজারির সাথে যুক্ত, তারা জুলাই ফাউন্ডেশন নামে স্টেশনে স্টেশনে দোকান বরাদ্দ নিচ্ছে। এগুলো কি নতুন বন্দোবস্ত? এগুলোকে আমাদের শুনতে হবে। এই যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তার 2 জন সহকারী ছিলেন তুহিন ফারাবি এবং মাহমুদ, ছাত্র প্রতিনিধি। তারা এখানে কি করছে আপনি বলেন? আপনি খোঁজ নেন, আপনার ডাক্তার, ডাইরেক্টর, পরিচালক, নার্স এবং ডিপ্লোমা নার্স পর্যন্ত এরা নিয়োগ, বদলি বাণিজ্য, সমস্ত কিছু অন্যায় অপকর্ম এর সাথে এরা জড়িত। খবর আসছে, দুদক কি করছে? বসে পড়ছে। তাই এটা কি নতুন বন্দোবস্ত? আপনার নতুন বন্দোবস্ত কি শিখাবেন? তারপরে ছাত্র নেতৃবৃন্দের নামে এক একজনের নামে গাড়ি বাড়ি, নানান ধরনের বিলাসবহুল অফিস, এটা কি নতুন বন্দোবস্ত? আর প্রফেসর ইউনূস তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং বলতেছেন তোমরা নতুন দল করো, তারপরে তোমাদেরকে ভোট না দিবে কে না দিবে, সবাই তোমাদেরকে ভোট দিবে। এই যে সমস্ত বিষয়, একই ধরনের অভিযোগকে আপনার দলের বিরুদ্ধেও নাই? ধরেন শুধুমাত্র জনাব তারেক রহমান বা আপনারা সাংগঠনিকভাবে যতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, সেই সংখ্যাও কি আপনি এনসিপির মোট সংখ্যার চাইতে কোন অংশ কম নাকি অনেক গুণ বেশি? চমৎকার প্রশ্ন। কেন বলছি? এনসিপির কর্মী সমর্থক কতজন আছে আপনি বলেন? আমার 10 ভাগের 1 ভাগ আছে। 3 মাসের অভিযোগ আপনি ইন্টারনেট সার্চ দেন, এই সমন্বয়ক সহ সমন্বয়ক এবং ছাত্র নেতৃবৃন্দ পরিচয়, কত জায়গায় কত রকমের ঘটনা, কত রকমের দখল বাণিজ্য, কত রকমের ডিসিএসপি অফিসের খবরদারি, কত রকমের আছে আপনি দেখেন। এবং এনসিপির বড় বড় নেতারাও তো নানান ধরনের অন্যায় অভিযোগ। একজন জামাতের থেকে গাড়ি নিয়ে বসেছেন কোটি কোটি টাকার, আর একজন কি বলে লেক্সাস প্রাডো, এগুলো নিয়ে বহর নিয়ে যাইতেছেন, আবার নতুন বন্দোবস্তের কথা বলতেছেন। অথচ কয়দিন আগে বরগুনায় একজন এই ছাত্র গুলিবিদ্ধ, কাতরায় সে নিজে মারা গেল। তার বাপ রিক্সা বিক্রি করে, দোকান বিক্রি করে, গরু বিক্রি করে তার চিকিৎসা করতে হলো। আর আপনি আছেন আপনার আনন্দ নিয়ে, কবে নির্বাচন দিবেন না, আপনি সংস্কার করবেন। আপনি জানেন এই পরশুদিন একজন নারী আত্মহত্যা করেছে ধর্ষণের বিচার না পেয়ে। তিনি একজন শহীদের সন্তান, তার বিচারটা কোথায় হলো? আর এই যে গতকালও একজনকে এক শহীদের ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে। এদিকে আপনার কোনো খেয়াল আছে? আপনি কোনো তাদের এই যে জুলাইয়ের কথা বলছেন, জুলাই তো বিক্রি বর্ত শুরু হয়ে গেছে, বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এক গ্রুপ 71কে বিক্রি করছে, করে একেবারে যাচ্ছে তাই লুণ্ঠন করেছে। এখন নতুন করে বিক্রি বার্তা শুরু হয়ে গেছে। কি অর্জন আপনি বলেন? প্রায় এই যে প্রধান উপদেষ্টা 8 মাসে 9 বার বিদেশ সফর করেছেন, অর্জনটা কি? একজনকে বিডার একজন প্রেজেন্টেশন দিয়েছেন, এটা নিয়ে একটা হই হুস্তল বাড়াই দিয়েছেন। বাংলাদেশে কি পেলো, কি আসলো? বলা হলো যে রোহিঙ্গারা ফেরত যাবে, এই ঈদের আগেই ফেরত যাবে, আগামী ঈদের আগে ফেরত যাবে। এখন বলতেছেন না, ফেরত তো যাবেই না, উল্টার 1,30,000 আপনাকে হজম করতে হইতেছে। আপনি তাদেরকে করিডোর দিবেন। শহীদুল ভাই, আপনাকে একটু থামাই, আমরা দর্শক আজকের একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি। আপনারা যখন আসছিলেন, আমাদের ট্রান্সপোর্ট থেকে প্রতিদিন গাড়ি দেওয়া হয় গেস্টদেরকে, মানে ধরেন 3 জন গেস্ট থাকলে 1 জন বা 2 জন গাড়ি নেয়। আজকে ট্রান্সপোর্টের একজন আমাকে জিজ্ঞেস, ভাই আজকে কি 2 জনই আপনার, আজকে কি আপনার সব গেস্টই ভিআইপি? মানে সচরাচর মন্ত্রী বা বড় নেতা তারা আসলে গাড়ি নেন। আমি বললাম যে হ্যাঁ, সবাই ভিআইপি। সেই থেকে আপনার গাড়ি নিয়ে প্রশ্ন। আপনি, আমার বহুবার মনে আছে আপনি মোটরসাইকেলে এসেছেন, গাড়িটা নিয়ে পুরনো আলোচনা। জামাত নেতা আপনাকে কেন গাড়ি দিলেন? নিশ্চয় আপনিও তাদেরকে কিছু দিয়েছেন, অথবা কোনো লেনদেন আছে নাকি? আসলে এটা কি?
না, গাড়ি তো আমাকে একেবারে দেয়নি। আপনারা পুরো সাক্ষাৎকারটা হয়তো শুনেন নাই, যে অংশটা ছিল। তো গাড়িটা হচ্ছে আমার এলাকায় ব্যবহারের জন্য, হাতিয়াতে ব্যবহারের জন্য আমাকে গাড়িটা দিয়েছেন, যেটা ওই ব্যক্তি আমার হাতিয়ারই। আমি বলেছি জামাতপন্থী, মানে জামাত সাপোর্টার এমন একজন ব্যক্তি, যিনি স্যার হাতিয়ার জন্য আমি কাজ করি, হাতিয়াতে আমি রাজনীতি করি। তো এরকম হাতিয়ার মানুষজন অনেকেরই আবেগ আছে। আপনারা দেখেন যে হাতিয়াতে আমি না থাকা সত্ত্বেও হাতিয়াতে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে মিছিল হচ্ছে, হচ্ছে। এটা হচ্ছে হাতিয়ার মানুষের একটা আবেগের জায়গা আছে, সেটা আপনার এলাকায় আপনাকে নিয়ে থাকতে পারে। যেমন আপনাদের যমুনা টিভিতে হচ্ছে রবিন ভাই, রবিন ভাইয়ের অনেক ভক্ত আছে আমাদের হাতিয়াতে, হচ্ছে হ্যাঁ, ওনার বাড়িও হাতিয়াতে। জাস্ট ওনাকে মানে হাতিয়ার একটা কৃতি সন্তান হিসেবে দেখি। একটা তো আমরা তো একটা চরাঞ্চলের মানুষ বলতে গেলে, সংগঠনের সাইজে হচ্ছে আমি যেন আগে আসি, তাদের সাথে কাজ করি এবং সাপোর্ট দেওয়ার জন্য তাদের নিজের জায়গা থেকে আসে। আর যে বিষয়টা হচ্ছে, ঢাকায় আমি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যখন মুখ্য সংগঠক ছিলাম, আমাদের মানে হচ্ছে দলীয়ভাবে দলের পক্ষ থেকে আমাদের ভাড়াই গাড়ি আছে আর কি, দুই একটা। তো সেই গাড়িটা আমরা এক এক সময় এক একজন ব্যবহার করি, যখন যার প্রয়োজন পড়ে আর কি। তো দুইটা গাড়ি আমরা ভাড়াই আমাদের চলে আর কি। তো সেইখান থেকে আমার মূলত হচ্ছে বেশিরভাগ আমার ব্যবহার করা হয়ে থাকে আর কি, যেহেতু সবাই কাছাকাছি থাকে, থাকে, আমি একটু বেশি দৌড়াই। হ্যাঁ, জামাতের ক্যান্ডিডেট আছে। ফলে আপনি কি একটু প্রো জামাতপন্থী? আমি প্রো বিএনপি, প্রো জামাত, আমি সবকিছুতেই প্রো। আমি মানে হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ সবসময়। আমার আপনি হচ্ছে লাস্ট 4-5 বছরের আমার অ্যাক্টিভিজম দেখবেন, আমার ফেসবুকে দেখবেন, আমার অলওয়েজই মানে হচ্ছে আমার অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান ছিল, এবং হচ্ছে সেটা আমি বজায় রেখেছি। আমার জায়গা থেকে আপনার হচ্ছে আমার অঞ্চলে যে হাতিয়ার কথা বলছে, ওখানে প্রচুর বিএনপি নেতাকর্মীরা, প্রচুর জামাত নেতাকর্মীরা আমার সাথে মুভ দিচ্ছেন, আমার জন্য কাজ করতেছেন, পোস্টের অনেকেই কাজ করতেছেন। তো সব মিলিয়ে হচ্ছে এটা হচ্ছে আসলে একটা আবেগ, একটা অঞ্চলের প্রতি আবেগের জায়গা। আপনাকে নিয়ে আরেকটা আলোচনা আপনার দলের লোকজন করে যে আপনি অনেক বেশি নির্বাচনমুখী বা লক্ষ্য স্থাপনা ছিল, আমিও যেমনটা বুঝি। এখন সেটা করতে গিয়ে আপনি কি জনসম্পৃক্ততা বাড়ালেন নাকি বিতর্ককে বেশি উস্কালেন? ধরেন আপনার তরুণ, আপনার বিশাল অফিসে বসে ছবি, পরবর্তীতে এগুলোর ব্যাখ্যা এসছে, ফলে স্যারে বসে আমি একটা পোস্ট দিয়েছি, ছবি দিয়েছি আপলোড, সেই পার্টি অফিসে সেই রুমে আমি আপনাদের যমুনা টিভিতে এর আগে সাক্ষাৎকার দিয়েছি, নাহিদ ভাইও দিয়েছে, আমাদের প্রায় সকল সিনিয়র লিডাররা সেই রুমটাতে বসে সাক্ষাৎকার দিয়েছে। এমন কোনো টেলিভিশন নাই যে টেলিভিশন ওই রুম থেকে সাক্ষাৎকার নেয় নাই। কিন্তু দেখা গিয়েছে যে এটাকে নিয়ে যখন হচ্ছে এত বেশি বিতর্ক তৈরি করা হয়েছে উদ্দেশ্য, আমি যে পোস্ট দিয়েছি সেখানেও দিয়েছি আগামীর বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করা হচ্ছে এই আপাতত এই অফিসটাকে কেন্দ্র করে। তো সেটাকে বানিয়ে দেওয়া হয়েছে আমার মানে হচ্ছে ব্যবসায়ী অফিসের মতো। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে মিডিয়াও এখানে একটা মুখ্য ভূমিকা রাখতে পারতো যখন এই ধরনের বিতর্কিত বিষয়গুলো হয়। তার উপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিস্টরা আছেন, অনেক দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করেন। আমাদের হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে, আমি নিজের কথাই বলবো, অনেক ক্ষেত্রে অনভিজ্ঞ, অনেক ক্ষেত্রে আমাদের ভুল ত্রুটি একটু বেশি হয়। কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে একটু মানে আমরা সাবধান হওয়া উচিত। চেষ্টা করি যে কোনো কিছুর ক্ষেত্রে আরো একটু সাবধান হওয়ার জন্য, ধীরে ধীরে হয়তো আরো বেশি ম্যাচুরিটি আসবে। বাট সেই জায়গা থেকে যারা আমাদের সিনিয়র অ্যাক্টিভিস্ট আছেন, সিনিয়র সাংবাদিকরা আছেন, তাদের আমি মনে করি যে তাদেরকে আর একটু দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত। যখন কোনো কিছু আসেন সেটা একটু যাচাই করে আমাদের মতামত নিয়ে, তারপরে যদি ওনারা এগুলা নিয়ে ছবিটা তোলার সময় যদি আপনি ক্যাপশনে বলে দিতেন যে এনসিপির অফিসে, এখান থেকে আগামী বাংলাদেশের ভবিষ্যতে নির্ধারণ হচ্ছে ইনশাআল্লাহ। এইভাবে যে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আপাতত নির্ধারিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি একটা ইঙ্গিতে বলা আছে, মানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই প্রফেসর ইউনূসের আল জাজিরার ইন্টারভিউটা দেখেছেন। উনি বলেছেন অন্তর্বর্তী সরকারি ভালো সমাধান, আমাদেরকে তো কেউ চলে দেয়। এবং আপনারা আসলে কবে নাগাদ নির্বাচন চান? দেখেন, আমি এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি যে হচ্ছে আমাদের নির্বাচন কবে নাগাদ চাওয়ার আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আমরা যদি হচ্ছে নির্বাচনে, আমরা মনে করি এই বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনই সবচেয়ে বড় সমাধান। কিন্তু সেই সমাধানটা হওয়ার জন্য আগে হচ্ছে একটা নিশ্চয়তা থাকতে হবে যে হচ্ছে আবার কেউ নির্বাচিত হয়ে এসেই 96 ঘটবে না, কিংবা 2006 ঘটবে না, আবার 14 থেকে 18 ঘটবে। তো হচ্ছে কাদের বিচার করতে পারবেন যে হচ্ছে যারা মোস্ট ওয়ান্টেড এবং যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, তাদের একটা বিচার আপনি দৃশ্যমান করেন। আমরা বলছি যে হচ্ছে 14, 18, 24 এই তিনটে ইলেকশনে যেভাবে দেশের মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং ভোটকে তামাশায় রূপান্তর করেছে, এটার সাথে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করতে হবে। তো বলছি না, আমরা বলছি মৌলিক কিছু বিষয়ের আইন করে দেওয়া, সকল ঐক্যমতের ভিত্তিতে করে দেয়া, যেটাকে একটা মানে ঐক্যমত হয়ে সকলে একটা জায়গায় আসলে তাহলে হচ্ছে এটাকে আইনে রূপান্তর করা খুবই
খুবই সহজ হবে। তা আমরা এই জায়গাটা চাচ্ছি, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে বা হচ্ছে 14, 18, 24-এর এমপিরা যদি আবারও নির্বাচনের সুযোগ পেতে, তাহলে তো এই নির্বাচন আমাদের প্রয়োজন নেই। এই নিশ্চয়তাগুলো আপনারা দেন, যেদিন নির্বাচন হবে আমরা সেই দিনই নির্বাচন অংশ। আপনি যদি সাম্প্রতিক ঘটনাক্রম মিলিয়ে বা হান্নান মাসুদের বক্তব্য শুনছিলেন, উনি খুবই ডিসেম্বর জুন, আমি জানি না ডিসেম্বর জুন মানুষ বিশ্বাস করছে কিনা, আপনি জিজ্ঞেস করতে পারেন মানুষকে। আপনি তো সাংবাদিকতা করেন, আমরা গ্রামে যাই প্রতিনিয়ত, এই যে মানুষের কাছে যায় নির্বাচন হবে তো, এই প্রশ্ন শতকরা 60 জন, 50 জন, 80 জন মানুষ করে। এবং আপনি নিজেও এই বিষয়ে আপনি কনভিন্স, এটা আপনি বলতে পারবেন না, হ্যাঁ, কেউই কনভিন্স না। সেই জন্যই আমার আজকেও বলা হয়েছে যে পরিষ্কার করে আপনি বলেন নির্বাচন কি ডিসেম্বরের হওয়ার বদলে 1 মাস পরে হইলো, এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু এই স্পেসিফিক জিনিসটাকে আপনি যদি ক্লিয়ার করে দেন, তাহলে প্রত্যেক জাতির, রাষ্ট্রের, মানুষের, সমাজের একটা পরিকল্পনা থাকে। পঞ্চবার্ষে 90 দিনের মধ্যে নির্বাচন হবে, সেই নির্বাচন রাতে হোক বা দিনে হোক, যেমনি হোক, সেটা আমি জানতাম। নির্বাচন তো আপনি করতে পারতেন। এতদিন কেন রিসেন্ট চলে যান বলতে পারেন? আমরা প্রফেসর সাহেবকে তো সম্মানিত মানুষ মনে করি, আমরা মনে করি যে উনি ওনার সম্মান সহ, ইজ্জত সহ এবং ওনার বুঝ সহ উনি চলে যাবেন। উনি যেসব মানুষকে সারাউন্ডিংস অবস্থায় থাকেন, উনি তো কখনো পাবলিকের মধ্যে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, মানুষের মতামত নিয়েছেন? নেননি তো, তাহলে ওনাকে কে কিভাবে বলবে? আর বলা মানে কি আন্দোলন করা? ঠেকাই জাতীয় দুর্যোগের মধ্যে কিভাবে নির্বাচন হবে? এই প্রশ্ন তো আসবে, কখনো তো হয় না। আপনার মার্চ মাসে ঈদ, হ্যাঁ, আপনার একটা ঈদ, তারপরে আর একটা ঈদ, বাচ্চাদের পরীক্ষা, এই সময় কখনো নির্বাচন সম্ভব বাংলাদেশে? সেই জন্য আমরা বলেছি যে নির্বাচনের একটা সময় আছে, টাইম ফ্রেম আছে, এবং আমরা ইচ্ছে করলে আপনারা এই সময়ের মধ্যে আপনারা দিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এখন দাবি করেন, এমন সব দাবি আপনি করতে পারেন, কোনো রাজনৈতিক দল করতে পারে, যেই দাবি মিটারের জন্য কিয়ামত পর্যন্ত নির্বাচন না দিলেও সম্ভব, এটাও সম্ভব। এখন সেই জন্যই আমরা টাইম লিমিটের কথাটা বলেছি, যুক্তিক কারণেই বলেছি। হান্নান, আপনার কাছে সরাসরি প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি অনেক সমালোচনা করছে, কিন্তু অন্তর্বর্তী সরকারকে আপনাকে আসলে নিরপেক্ষ সরকার মনে করেন? দেখেন, অন্তর্বর্তী সরকারকে নিয়ে আমরাও সমালোচনা করি, এবং নিরপেক্ষতার প্রমাণ দিতে গেলে আমার মনে হয় না যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা হচ্ছে সরকারের যে ব্যবস্থা সেটা নিরপেক্ষ। কারণ হচ্ছে আপনার আগাগোড়া সব জায়গায় আমরা দেখতেছি একটি নির্দিষ্ট দলকে সাপোর্ট দিয়ে পুরো প্রশাসন ব্যবস্থা গড়ে উঠেছে, এবং যে কোনো ক্ষেত্রে সেটা বিচার বিভাগ বলেন আর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বিভাগটা বলেন, পুরো বিভাগটাই একটা নির্দিষ্ট দলের। এই জায়গা থেকে আমাদের মনে হয় যে হচ্ছে এই নিরপেক্ষতা প্রমাণের জন্য প্রশাসনকে অবশ্যই কাজ করতে হবে। প্রশাসন যেদিন এই সকল জায়গায় নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে, তখন যে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রশাসন ব্যবস্থা, এই সরকার ব্যবস্থা নিরপেক্ষভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে। কিন্তু প্রফেসর ইউনূস নিজে বলছেন যে উনি আপনাদের দ্বারা দেখেন, প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচন করা নিয়ে সরকারের সাথে বিভিন্ন ছাত্র দলের কেউ দেখে বৈঠক করেছেন, সেখানে কোনো ছাত্র সংগঠন মূলধারার কেউ ছিল না। উনি যাদের সাথে বৈঠক করেছেন তারা হচ্ছে সমন্বয়ক, যারা এই আন্দোলনের লিস্টের নেতৃত্ব দিয়েছেন, উনি তাদের সাথে কথা বলেছেন, উনি তাদেরকে ডেকেছেন। যারা লিস্টের নেতৃত্ব দেয়নি তাদেরকে উনি ডাকেন না সেই জায়গা থেকে। এখানে আপনাকে আলাদা বিষয় বুঝতে হবে। 5ই আগস্ট পর্যন্ত এবং 5ই আগস্টের পর পর্যন্ত যতক্ষণ আমরা পার্টি গঠন করি না, তার আগ পর্যন্ত কিন্তু আমরা ছাত্রই ছিলাম, এবং হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব হিসেবে আমাদেরকে বিবেচনা করেছে। এখন যদি উনি বলে যে এনসিপি আমাকে বসিয়েছে, তাহলে যে আপনি বলতে পারেন যে উনি নিরপেক্ষতা হারাচ্ছেন বা এর বাইরে গিয়ে কথা বলছেন। সেদিন আপনার 5ই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব যেভাবে আমরা দিয়েছি, আমরা যারা সমন্বয়ক ছিলাম তারা দিয়েছি। আমাদের নেতৃত্বে ছাত্র দলের সভাপতি আন্দোলন করেছে, ছাত্র শিবিরের সভাপতি আন্দোলন করেছে, ছাত্র ইউনিয়নের সভাপতি আন্দোলন করেছে। আমি জানি না আপনি এটা কোত্থেকে বলছেন প্রত্যক্ষ সমর্থনে। যদি এমনটা হতো তাহলে আমি মাইর খাওয়ার পর একটা বিরাট অভিযান হয়ে বহু বিএনপি লোকজন অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু সেটা আপনারা লক্ষ্য করেননি। এই ধরনের অনেক কথাই বাজারে ছাড়া হবে শুধুমাত্র বিতর্কিত করার জন্য। এমন কিছু হলে তাহলে হচ্ছে আমাদেরকে সব জায়গায় হেনস্থার শিকার হতে হতো না, আমাদের লোকজন বিভিন্ন জায়গায় ছাত্রদল করতে গিয়ে আহত হতো না। এটা তো নিউজ আপনার প্রতিদিনই দেখেন, অনলাইনে যতগুলো জনমত জরিপ হয়েছে বিভিন্ন জায়গায়, সব ক্ষেত্রেই কিন্তু মানুষের সন্দেহ সবচাইতে বেশি যে সংস্কার হবে কিনা, এবং মানুষের বাংলাদেশের যে গতানুগতিক ভাবে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা তার কোনো পরিবর্তন আসবে কিনা। তো আমি মনে করি এখানে আদৌ নির্বাচন অবশ্যই হবে। নির্বাচন 14 তো হয়েছে, 18 তো হয়েছে, 24 হয়েছে। এখন আগামী নির্বাচনটাকে রাতে হবে নাকি দামি হবে নাকি হচ্ছে একতরফা হবে, সেটা হবে কিনা, সেটা সবচেয়ে বড় প্রশ্ন হওয়া দরকার। যে নির্বাচনটা 2 মাস বয়সের একটা দলকে নিয়ে বিএনপি অনেক বেশি আলোচনা করেন, নাকি এটা আওয়ামী লীগ মাঠে না থাকার কারণে সেই সুবাদে এনসিপি আপনাদের প্রতিপক্ষ হয়ে উঠছে? ওদিকেই যাচ্ছে তো। এই যে বলি না, আমরা ফ্যাসিস্ট বিরোধী বক্তব্য বলি, নতুন বন্দোবস্তের কথা বলি, কিন্তু আপনি যে ফ্যাসিস্টের বীজ রোপণ করতেছেন নিজের অজান্তে, সেটাও আপনি বুঝছেন কিনা আমি জানি না।
নতুন চিন্তা। না হলে এই 8 মাসের সরকারকে নিয়ে এত বিতর্ক কেন হবে? 8 মাসের নেতৃত্বকে নিয়ে এত বিতর্ক কেন হবে? এত কমপ্লেন কেন আসবে? মানুষ বলছে না। এখন আপনি বলতেছেন আপনি নতুন বন্দোবস্তের কথা, কোথায় কোন জায়গায় নতুন বন্দোবস্তের আপনারা একটা ইঙ্গিত রেখেছেন? কোন জায়গায় রেখেছেন? বরং আপনারা আগের যে রাজনীতি ছিল তার চাইতে আরো নষ্ট নোংরা রাজনীতির বীজ বপন করতেছেন ক্ষেত্র বিশেষে, প্রত্যেক অনেক জায়গায় আপনার জেলা পর্যায়ে একসাথে বসে চা খাই, আড্ডা দিই, গল্প গুজব করি। এই জায়গাটা কখনো আওয়ামী লীগ বিএনপির মতো মানে যে ধরনের দ্বন্দ্ব আওয়ামী লীগ সৃষ্টি করে গিয়েছে সেরকমটা হবে না। দেশের স্বার্থে যখন দেশের প্রয়োজন পড়ে তখন সকলে আবার এক মঞ্চে উঠে কথা বলার, এক মঞ্চে উঠারও সুযোগ হয় এবং এক মঞ্চে উঠতে হয়। এই মানসিকতা আমাদের সকলেরই আছে। ফাটিয়েছিল সেটি কারা ফাটিয়েছিল? আবার বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আবার একই ধরনের ভাবে বুক দখল করেছে, জমির ধান কেটে নিয়ে গিয়েছে। একটা বড় ধরনের সংঘাতময় পরিবেশ তৈরি হয়েছিল। পরে নেভি আর্মি এটাকে মানে আমি সরাসরি তখন ভূমি উপদেষ্টা ছিলেন হচ্ছে আপনার হাসান আলী স্যার, ওনার সাথে কথা বলে ওনার সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতা ওই ভূমিগুলা যারা প্রকৃত কাগজপত্র আছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সেই জায়গায় বিএনপির সাথে আমরা সমন্বয় করেছি। তবে তাদের দাবি ছিল যে হচ্ছে মানুষদের কাছ থেকে একটু বেশি টাকা পয়সা। চাঁদাবাজির প্রবণতা আপনাদের নামে অভিযোগ, আর আপনি তো এনসিপির নামে অভিযোগ করছিলেনই, হয়তো আরো কোন সক্রিয় দলও নাকি চাঁদাবাজি করে। বিশেষ করে মির্জা আব্বাস স্পষ্ট করে বলেছেন দুটি দলের কথা। মির্জা আব্বাস স্পষ্ট করে দুটি দলের কথা বলেছেন। ফলে বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি কমবে। শোনেন, আমি বলি, বাংলাদেশকে আপনি রাতারাতি একেবারে স্বর্গের দুয়ারে পৌঁছে দিতে পারবেন না। আপনি যেই হন, আপনি যদি ম্যাজিক ম্যানও হন, এটা সম্ভব না। দীর্ঘদিনের একটা সামাজিক বাস্তবতা, রাজনৈতিক কালচার, জানান মাসুদেরা বললো তার এলাকায় এখনো নাকি আওয়ামী লীগ আধিপত্য করে, তাকে আবার মারেও। হ্যাঁ, হয়তো সাথে এই অভিযোগও তার নামে আসছে। যাই হোক, সেটা চুলচেরা বিশ্লেষণ করলে পাওয়া যাবে আর কি। তো এখন আপনি যেটা বললেন যে চাঁদাবাজি বিএনপি করে, আচ্ছা আপনি না, আমি সেটা বললাম না বিএনপি না, ওরা বলে। আচ্ছা আপনি বলেন, আমি যে কথা বলছিলাম, বিএনপির সদস্য কত আর জামাত শিবিরের সদস্য কত বাংলাদেশে, বা বিএনপির সদস্য কত আর আমাদের এনসিপির বন্ধুদের সদস্য, আপনাদের নিবন্ধিত সদস্য কত কোনো সংখ্যা আছে? আমাদের বিশাল একটা কর্মী বাহিনী আছে সারা দেশে। এর মধ্যে ভালো মানুষ আছে, যেমন দুষ্ট মানুষও 2-4টে ঢুকে থাকতে পারে, সুবিধাবাদীও 2-4টে ঢুকে যেতে পারে বিভিন্ন জায়গায়। আমি ঢাকায় বসে, কেন্দ্রে বসে আমি এটা সব নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে আমরা ডিনায়াল করি না পুরাপুরি। আগের যে সংস্কৃতি ছিল, ওই যে আপনি বললেন না নতুন সংস্কৃতি কি, যেটা ওরা করছে না। হ্যাঁ, তারা করছে না বেশিরকে, বা বিএনপিকে কি মেলাইন করবার চেষ্টা করছে যে এটা একটা নেক্সাস, তারা বিএনপির এই নামে এই ধরনের বদনাম হবে, এই ধরনের কেলেঙ্কারি হবে, এটা মিডিয়া ফলো করে পুলিশ তামাশা দেখছে। আমি তাকে আগামীর প্রধানমন্ত্রী বলে, এবং যখন আপনারা নেতৃবৃন্দ বা তার অনুসারীরা করছেন, তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে সরকারের একজন উপদেষ্টাও তিনি বলেছিলেন যে তিনি স্বপ্ন দেখেন উনি একদিন প্রধানমন্ত্রী হবেন। ফলে আপনারা কি সত্যি সত্যি মানে আপনারাও ওই রাস্তায় হাঁটছেন? যিনি সরকার প্রধান হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না, বা যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হতে পারবেন না। যখন উনি সরকার প্রধান হতে হলে তখন দলের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করবে, এটা তো স্পষ্টত। বাট এখন দেশের মানুষ বা হচ্ছে দল হিসেবে দলের নেতা কর্মীরা ওনাকেই নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন। সুতরাং যখন উনি যদি প্রধানমন্ত্রী হওয়ার মতো সেই রকম অবস্থা তৈরি হয়, তখন উনি দলের পথ ছেড়ে দিবেন। সেটা তো এটা আইন, আমরা আইন করার কথাই বলতেছি যে এইরকমটা। তাহলে তো এখানে আমাদের মানে যারা হচ্ছে এই সংঘাতের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি, তাদেরকে আমরা জেলে ভরতেছি, নিজেরা মামলা দিচ্ছি দলীয় জায়গা থেকে। বাট কিন্তু হচ্ছে যখন ব্যক্তিগত সংঘাতে কিছু হয়েছে তখন সেটাকে এনসিপিকে দোষারোপ করা, বৈষম্য বিরোধীকে দোষারোপ করার জন্য উঠে পড়ে হয়ে গেলেন মানে আদালতের রায়ে। এখন প্রশ্ন হচ্ছে সেই ভোটকে আপনারা অবৈধ বলেছেন, তাহলে অবৈধ ভোটের বৈধ মেয়র কি ইশরাক হোসেন হতে যাচ্ছেন? খুব অল্প সময়ের কেন হয়েছে? ভোটটা যদি ঠিকমতো হতো তাহলে ইশরাকই নির্বাচিত হতো, এটাই হলো বাস্তবতা। ওইটা তো অবৈধই ছিল, পেল প্রার্থী হিসেবে সে, না হলে তো সেটা অবৈধই ছিল। ওই ভোটটাকে অবৈধ করা হয়, ওই ফলাফলটাকে আমরা অবৈধ বলেছি। তার মানে ওই ভোট ট্যাম্পারিং। ধরেন এই স্বল্প সময়ের জন্য মেয়র হয়ে আসলে বিএনপি কে অনেক কিছু গেইন করলো না, সেটা হবে কি হবে না, বা সে এখনো মেয়র হিসেবে শপথ নেবে কিনা, এই বিষয়ে এখনো বোধহয় কোনো সিদ্ধান্ত চূড়ান্ত, সেটা পার্টির সিদ্ধান্ত নেবে। 1 মিনিট 30 সেকেন্ড আমি আনা যে মারামারি হয়, খুন হয় গ্রামে গ্রামে, সেই হিসাবটা যদি আপনি বিএনপির পর চাপাই দেন, দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার তো সমর্থক নাই, সেজন্য আপনার হিসাবের মধ্যে পড়ে না।